আবার স্বাগত ২১ বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। পণ্য রপ্তানিতে আবারও হোঁচট খেল বাংলাদেশ। গেল মে মাসে দেশ থেকে $৪৪০ কোটি পণ্য রপ্তানি হয়েছে। রপ্তানির এই পরিমাণ আগের মাস অর্থাৎ এপ্রিলের তুলনায় বাড়লেও গত বছরের মে মাসের তুলনায় 7% কম। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির তথ্য বলছে, গেল মাসে আগের বছরের একই সময়ের তুলনায় শীর্ষ 5 খাতের 3টিতে রপ্তানি কমেছে। এর মধ্যে তৈরি পোশাক, চামড়া ও চামড়াজাত পণ্য এবং কৃষি পণ্য রপ্তানি কমেছে। রপ্তানি বেড়েছে পাট ও পাটজাত পণ্য এবং হোম টেক্সটাইল পণ্যের। ইপিবির পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, গত এপ্রিল মাসের তুলনায় মে মাসে প্রায় 10% রপ্তানি বেড়েছে। এপ্রিল মাসে প্রায় $401 কোটি রপ্তানি আয় এসেছিল, তবে গত মে মাসের রপ্তানির পরিমাণ গত বছরের মে মাসের তুলনায় 7% কম। গত বছরের মে মাসে পণ্য রপ্তানি হয়েছিল প্রায় $474 কোটি। সংশ্লিষ্টদের ধারণা, ঈদের কারণে লম্বা সরকারি ছুটি ছিল, এজন্য পোশাক সহ কিছু খাতের রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ-এর কাছে নতুন কর্মসূচির আওতায় ঋণ চেয়েছে বাংলাদেশ। অর্থনৈতিক সংস্কার কর্মসূচিকে এগিয়ে নিতে নতুন এই ঋণ কর্মসূচি শুরু করার অনুরোধ জানিয়ে সংস্থাটিকে চিঠি দিয়েছে বাংলাদেশ। আইএমএফ-এর এক বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের বৈদেশিক লেনদেনের ভারসাম্য বজায় রাখতে নতুন ব্যবস্থা প্রয়োজন, তবে তা নির্ভর করবে বিশ্বাসযোগ্য সংস্কার কর্মসূচি ভিত্তিক শক্তিশালী নীতিগত প্রতিশ্রুতির উপর। এর আগে 2022 সালে বাজেট সহায়তার জন্য ঋণ চেয়ে আইএমএফ-এর কাছে চিঠি দিয়েছিল বাংলাদেশ। পরে $470 কোটি ঋণ অনুমোদন কমে সংস্থাটি। এখন পর্যন্ত 5 কিস্তিতে বাংলাদেশ পেয়েছে $364 কোটি। 2025 সালের জুনে ঋণ কর্মসূচির আকার $80 কোটি বাড়িয়ে $550 কোটি উন্নীত করা হয়। জানা যায়, নতুন ঋণ কর্মসূচির আওতায় 400 থেকে $450 কোটি পাওয়ার আশা করছে বাংলাদেশ। জোরপূর্বক শ্রম থেকে কার্যকর পদক্ষেপ না নেওয়া অভিযোগে বাংলাদেশ সহ 60 দেশের উপর অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাব করেছে মার্কিন বাণিজ্য দপ্তর। তবে এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে বাংলাদেশ ব্যবসায়ী প্রতিনিধিরা। বিষয়টি মোকাবেলায় জোরালো কূটনৈতিক তৎপরতা চালানোর উপর গুরুত্ব দিচ্ছেন তারা। এদিকে চীন, ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া ও ভিয়েতনামের মতো দেশগুলো রয়েছে নতুন মার্কিন শুল্কের তালিকায়। এসব দেশ মার্কিন বাজারে বাংলাদেশের প্রতিযোগী। মেহেদী হাসানের রিপোর্ট। অনেক দর কষাকষির পর যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পণ্য রপ্তানিতে শুল্ক শেষ পর্যন্ত 19% ঠেকেছে। এখন বাংলাদেশ সহ আরও 60 দেশের পণ্যের উপর আরও 10 থেকে 12.5% শুল্ক আরোপের প্রস্তাব করেছে ইউএসটিআর। ব্যবসায়ী নেতারা বলছেন, রপ্তানিমুখী কারখানাগুলোতে এ ধরনের শ্রমের কোনো অস্তিত্ব নেই। তারপরও যদি কোনো কারখানায় এমন ঘটনা ঘটে থাকে, সে তথ্য জানালে সরকার ও ব্যবসায়ী সংগঠনগুলো কঠোর ব্যবস্থা নেবে। বাংলাদেশের শ্রমমান আমি মনে করি যে বিশ্বের অনেক দেশের চেয়ে অনেক উন্নত। ইভেন আপনারা জানেন যে আইএলওর যে কোর কনভেনশন, 10টা কোর কনভেনশনের মধ্যে বাংলাদেশ কিন্তু 10টাই স্বাক্ষর করেছে, আমেরিকা কিন্তু মাত্র 2টা করেছে। এটিকে শুল্ক আরোপের নতুন কৌশল হিসেবে দেখছেন ব্যবসায়ী নেতারা, যাকে মোকাবেলা করতে হবে কূটনৈতিকভাবে। এই ব্যাপারে প্রয়োজনীয় সরকার যদি ব্যবস্থা নেয়, ইভেন আমাদের নতুন করে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন, কনগ্রেচুলেশন ওনাকে। উনি যদি আমাদের পররাষ্ট্রমন্ত্রী, তিনি যদি এই ব্যাপারে উদ্যোগ নেন, আমার বিশ্বাস যে বাংলাদেশের উপর এটা থাকবে না। এদিকে ইউএসটিআর একটি পৃথক টেক্সটাইল ব্যবস্থারও প্রস্তাব করেছে, যার অধীনে নির্দিষ্ট কিছু দেশ থেকে নির্দিষ্ট পরিমাণে তৈরি পোশাক ও টেক্সটাইল সামগ্রী কম শুল্কে যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশের সুযোগ পাবে। এ ব্যবস্থাকে ডব্লিউটিওর আইন পরিপন্থী বলছেন তিনি। তাহলে নির্দিষ্ট পরিমাণ বলতে কি, তাহলে কি এরপরে সেখানে কোটা ইম্পোজ হবে কোথাও? মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। নিত্যপণ্যের ঊর্ধ্বগতির মধ্যেই ভোক্তা ও পাইকারি উভয় পর্যায়ে একযোগে বাড়ানো হয়েছে বিদ্যুতের দাম। 16.68% দাম বাড়িয়ে বিইআরসি জানিয়েছে, জুন মাসের বিলিং চক্র থেকে কার্যকর হচ্ছে নতুন দাম। অর্থনীতিবিদরা আশঙ্কা করছেন, পাইকারি ও সঞ্চালন চার্জ এক লাফে 20 থেকে 24% বাড়ায় শিল্প উৎপাদন ও কৃষির খরচ ব্যাপক বৃদ্ধি পাবে, যা মূল্যস্ফীতি আরও উস্কে দেবে। সাদাত হাবিবি সেতু রিপোর্ট।
মধ্য বেগুনবাড়ির এই বস্তিতে জাহাঙ্গীর আলমের বসবাস। 4 সদস্যের পরিবারে দিনে অন্তত 10 ঘন্টা 2টি ফ্যান আর 2টি লাইট জ্বালাতে অন্তত 60 ইউনিট বিদ্যুৎ খরচ হয়। বিদ্যুতের দাম প্রতি ইউনিটে 1.5 টাকা বৃদ্ধি পাওয়ায় তার সংসারের খরচ বাড়বে প্রায় 100 টাকার বেশি। আমাদের এমনি রুম ভাড়া এমনি অন্য ফ্যাসিলিটি নিয়ে তো এখন বিদ্যুৎটা আমাদের জন্য একটা খোরা হয়ে দাঁড়াইছে। মাত্র 5,000 টাকা বেতনে জীবন পার করা আওলাদ মিয়ার চিন্তা বেড়েছে নতুন করে। তেলের পর এবার বিদ্যুতের দাম বাড়ায় কি খরচ বাড়বে সেই হিসাব গুনছেন তিনি। কিভাবে চলবে এটা আমার তো মাথায় কাজ করতেছে না, কিভাবে কি বলবো, আমার তো দিল বিলে খাওয়া লাগে। এই দরবৃদ্ধি এমন এক সময় হলো যখন বিদ্যুৎ খাতের 13,000 কোটি টাকার ভর্তুকি কমাতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর চাপ বাড়ছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERC জানিয়েছে, গ্রাহক বা খুচরা পর্যায়ে বিদ্যুতের গড় দাম ইউনিট প্রতি 1 টাকা 52 পয়সা বেড়েছে। পাইকারিতে প্রতি ইউনিটের দাম বেড়েছে 1 টাকা 39 পয়সা। উৎপাদন খরচ অনেক গুণ বেড়ে যাবে। উৎপাদন খরচ বেড়ে যাওয়ার সাথে সাথে তো মূল্যস্ফীতি, যে বিভিন্ন জিনিসপত্রের দাম বেড়ে যাবে হু করে। নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী সবচেয়ে কম বিদ্যুৎ ব্যবহারকারী বা লাইফলাইন গ্রাহকদের বিল বেড়েছে 15%, আর উচ্চ ব্যবহারকারীদের পকেট থেকে খসবে প্রায় 20% বেশি টাকা। সাধারণ মানুষ বলছেন এই বাড়তি খরচ যেন মরার উপর খাড়ার ঘা। এক শ্রেণী মানুষের জন্য খুব দুঃখ কষ্ট বয়ে আসতেছে। এ তো নাভিশ্বাস উঠে গেছে। টাকাটা আমাকে তো বাড়িওয়ালারা নিব, কারণ মানুষ থেকে মনে করেন টাকাটা যাবে, আমার পকেট থেকে টাকাটা যাবে। এই সরাসরি খরচ বৃদ্ধির চেয়েও অর্থনীতিবিদরা বেশি উদ্বিগ্ন পরোক্ষ প্রভাব নিয়ে। পাইকারিতে দাম প্রায় 20% বাড়ায় মিল কারখানার উৎপাদন খরচ সরাসরি বেড়ে যাবে। কৃষি সেচে খরচ বাড়ায় খুচরা বাজারে নিত্যপণ্যের দাম আর এক দফা বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। বাড়তি ব্যয় শেষ পর্যন্ত উসুল করা হবে ভোক্তাদের পকেট থেকেই। IMF এর সব শর্ত পালন করতে গেলে বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় কিন্তু এটা সঠিক হবে না, যৌক্তিক হবে না। সবশেষ 2024-এর ফেব্রুয়ারিতে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম 8.5% আর পাইকারি দর 5% বাড়ানো হয়। সাদাত হাবিবি সেতু, 21 টেলিভিশন, ঢাকা। সাইপ্রাসে এস আলমের জব্দ হওয়া সম্পত্তি ফেরত আনা কষ্টসাধ্য হলেও অসম্ভব নয় বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, এস আলম যে অপরাধমূলক কাজের মাধ্যমে অর্জিত সম্পদ বিদেশে পাচার করেছে এটা প্রমাণ করতে পারলেই সাইপ্রাসের অর্থ ফেরত পাওয়া সম্ভব। আন্তর্জাতিক আইনের সহযোগিতায় এসব অর্থ ফেরত আনতে দুদেশের পারস্পরিক আইনি সহযোগিতার চুক্তি দরকার বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। অনুপ পিয়ালের রিপোর্ট। বিশ্বের নানা প্রান্তেই ছড়িয়ে ছিটিয়ে আছে মোহাম্মদ সাইফুল আলম ওরফে এস আলমের বাংলাদেশ থেকে পাচার করা অর্থ। এর বড় একটি অংশ বাণিজ্যের আড়ালে, বাকিটা ব্যাংক লুটের মাধ্যমে পাচার করেছেন তিনি। এস আলম গ্রুপ পাচার করেছে প্রায় 2.5 লাখ কোটি টাকার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা। পাচারকৃত এসব অর্থ পাচারের সন্ধান মিলেছে যুক্তরাজ্য, সাইপ্রাস, সিঙ্গাপুর, ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ, দুবাই সহ আরও কয়েকটি দেশে। সম্প্রতি বাংলাদেশের বিতর্কিত ব্যবসায়ী ও এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার স্ত্রীর মালিকানাধীন বিপুল সম্পত্তি জব্দ করেছে সাইপ্রাস। ব্যাংক জালিয়াতি এবং অর্থ পাচারের অভিযোগে চলমান একটি ফৌজদারি তদন্তের অংশ হিসেবে এই আদেশ জারি করা হয়। 800 কোটি ইউরো পাচারের অভিযোগে এই আদেশ দেন সাইপ্রাসের একটি আদালত। সাইপ্রাসের সম্পত্তি জব্দ হওয়ার পর আলোচনায় আসে বাংলাদেশ থেকে এস আলমের অবৈধভাবে পাচারকৃত এই অর্থ কিভাবে ফেরত আনা যায়। বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক আইনের মাধ্যমে এই অর্থ ফেরত আনা সম্ভব। দেশ থেকে এস আলমের পাচার করা এই সম্পদ যে অপরাধমূলক কাজের ফসল সেটা প্রমাণ করতে হবে। যে টাকাটা তারা ও দেশে নিয়ে গেছে, তারা একটা ডিফেন্স নেওয়ার চেষ্টা করতেছে যে ওই দেশের গভর্নমেন্ট একটা গ্যারান্টি দিয়েছিল যে এখানে টাকা ইনভেস্ট করলে কোনো সমস্যা নাই। এইটি যদি ওভারকাম করা যায় যে না, তারা প্রসিড অফ ক্রাইম আকারে ওখানে দেখছে না, তাহলে আমরা হয়তো বা টাকাটা আনতে কষ্ট হবে। কিন্তু আমরা যদি প্রমাণ করতে পারি যে প্রসিড অফ ক্রাইম আকারেই ওরা দেখবে এটাকে, তখন অবশ্যই টাকাটা ফেরত আনা সম্ভব। পাচার হওয়া অর্থ ফেরত আনা সহজ নয়, তবে অসম্ভবও নয়। তার জন্য সাইপ্রাসের সঙ্গে বাংলাদেশ সরকারকে কূটনৈতিক ও রাজনৈতিক যোগাযোগ বাড়াতে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কেউ কর অবকাশ সুবিধা দিচ্ছে, ট্যাক্স হলিডে সুবিধা দিচ্ছে, দিয়ে তারা সম্পদ গ্রহণ করছে, টাকা গ্রহণ করছে, ডলার গ্রহণ করছে। এখন বিষয়টা হচ্ছে এখন এটার আইন কি বলে সেটা বড় কথা না। রাষ্ট্র এই মুহূর্তে রাষ্ট্র কি চাচ্ছে, সাইপ্রাস কি চাচ্ছে, সাইপ্রাসের রাষ্ট্রপ্রধান কি চাচ্ছে সেটা বড় কথা। বাংলাদেশ সরকারের অনুরোধে সাইপ্রাসের অর্থ পাচার বিরোধী ইউনিট মোকাসের এস আলমের সম্পত্তি জব্দ করাকে ইতিবাচকভাবে দেখছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ TIB। সংস্থাটির নির্বাহী পরিচালক জানান, পাচারকৃত অর্থ ফেরাতে সরকারকে হাল ছাড়া যাবে না, পাশাপাশি দুদেশের আইনি সহযোগিতা নিশ্চিতে চুক্তি করতে হবে। জব্দ হয়েছে, এটা আমাদের ন্যায্য পাওনা হিসাবে সেখানে প্রতিষ্ঠিত হয়েছে। এই বিষয়টা এখন ফলো আপ করতে হবে আন্তর্জাতিক আইন অনুযায়ী, যেটা
মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স বলা হয় আন্তর্জাতিক আইন অনুযায়ী, সেই অনুযায়ী আমাদেরকে এটা অগ্রসর হতে হবে এবং আমরা আশা করব যে সরকার সেদিকে অগ্রসর হবে। তবে অর্থ পাচার বন্ধে সরকারকে আগামীতে নজরদারি বাড়ানোর পরামর্শ দেন টিআইবির নির্বাহী পরিচালক। এই প্রতিরোধটা যেন জোরালো হয় সেটি এখন চেষ্টা করতে হবে বলে আমি বেশি মনে করি। অনুপ পিয়াল, 21 টেলিভিশন, ঢাকা। দর্শক, নিচ্ছে একটা বিরতির পর দেশের তৈরি পোশাক শিল্প খাত নিয়ে আমরা কথা বলবো বিকেএমই এর প্রেসিডেন্ট মোহাম্মদ হাতেমের সঙ্গে। ততক্ষণ সঙ্গেই থাকুন।